জমির দুর্নীতি নয়, টাকা পয়সা নিয়ে নয় ছয়ও নয়, একেবারে আমার আপনার অধিকার নিয়েই নয় ছয়। লক্ষ লক্ষ ভোট নিয়ে কারচুপির অভিযোগ। আর সেই অনিয়ম এবার একেবারে এমন প্রকাশ্যে এসে পড়েছে যে জানলে অবাক হয়ে যাবেন। ভাববেন এরকম অনিয়ম আবার হয় নাকি? ঠিকই ভাবছেন। এর আগে আমাদের দেশের কোনো নির্বাচন কমিশনের বিরুদ্ধে এরকম অভিযোগ ওঠা তো দূরের কথা, এরকম কথা কল্পনাতেও আনা যেত না। আর সেরকমই ঘটনা কিন্তু এবার সামনে এসে পড়েছে আরটিআই মানে তথ্য জানার অধিকার আইনের জোরেই। আদালতের ভাষায় যেটাকে বলতেই পারেন বিরলের মধ্যেও বিরলতম ঘটনা। আসলে এই অপরাধের কথা শোনাবেই বাকে, গদি মিডিয়া শোনাবে না, কিন্তু ঘটনাটিকে তো জানতে হবে। আজকের এই এপিসোডে এই আরটিআই নিয়েই আমি আপনাদের কিছু তথ্য সামনে আনব। ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিভাবে ভোট লুট করার অভিযোগ উঠেছে আর কি হতবাক করা তথ্য এসেছে আরটিআই এর জবাবে, এই এপিসোডে তা জানাবো। আর সেই সঙ্গে জানাবো একই সঙ্গে খুব শিগগিরই ভারতে 18,000 ভোটারের সংখ্যা বাড়তে চলেছে, তার অর্ধেকই আবার গুজরাটের। আর তা নিয়ে কেন মাথা ব্যথা বিজেপির? ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে এটা লাইক ও শেয়ার করবেন আরো মানুষের কাছে, কারণ শাসকরা এসব তথ্য আড়ালে রাখতেই প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। গণতন্ত্রে তো আমার আপনার হাতের সব থেকে বড় অস্ত্রের নাম ভোট। আর সেই ভোট নিয়েই কারচুপি যেসব অভিযোগ এবং তথ্য প্রমাণ সামনে আসছে তা কিন্তু রীতিমতো উদ্বেগের। আর এই সব অভিযোগের তীর কিন্তু নির্বাচন কমিশনের দিকেই। আগেও তাদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে, কিন্তু এই রকম তথ্য প্রমাণ খাড়া করে আটঘাট বেঁধে আগে অভিযোগ আনা হয়নি। আর তাতেই নির্বাচন কমিশনের আসল চেহারাটা একেবারে প্রকাশ্যে এসে গেছে। কিরকম? এবার আসবো সেই ঘটনায়। গত নভেম্বরে ভোট হয়েছিল মহারাষ্ট্রের বিধানসভার। ভোট হয়ে যাওয়ার পরে নির্বাচন কমিশন ভোটের শতাংশের একটা হিসেব দেয়। তাতে দেখা যায় ভোট পর্ব বিকেল 5টায় শেষ হয়ে যাওয়ার পরেও প্রায় 7% ভোট পড়েছে। একটু মনে করে দেখুন, এই শতাংশের একটা ভুতুড়ে হিসেব পেশ কিন্তু গত কয়েকটা নির্বাচন ধরেই চলছে। লোকসভা নির্বাচনের এক একটা পর্ব শেষ হবার 3-4 দিন পরে নির্বাচন কমিশন ভোটের শতাংশ বৃদ্ধির কথা আমাদের জানিয়েছিল। তাতে আমরা দেখেছিলাম হু হু করে ভোটের শতাংশ বেড়ে যাচ্ছে এবং ভোটের সংখ্যাও বেড়ে যাচ্ছে। এবারে মহারাষ্ট্রে যা বেড়ে প্রায় 7% ছুঁয়েছিল। ভারতের প্রাক্তন নির্বাচন কমিশনার ডক্টর এস.ওয়াই. কুরেশি সহ বহু মানুষের মনে এই নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন কখনো স্পষ্ট করে জানায়নি কিভাবে তারা এই ভোট পরবর্তী শতাংশের হিসেব করছে। ডক্টর কুরেশি এক পডকাস্টে বলেছিলেন এই শতাংশের বেড়ে যাওয়াটা তার কাছেও একটা ধাঁধা। ভাবুন, প্রাক্তন এক মুখ্য নির্বাচন কমিশনারই বলছেন তিনিও ব্যাপারটা বুঝতে পারছেন না। তাহলে যারা সুপার মেধাযুক্ত অন্ধভক্ত নন, তারা ছাড়া আমার আপনার মতো আম জনতা কি করে বিষয়টি বুঝবেন? এই ধাঁধার উত্তর পাওয়ার জন্যই আরটিআই বা তথ্য জানার অধিকার আইনে মামলা করেছিলেন কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভের ডিরেক্টর ভেঙ্কটেশ নায়েক। এবার আসবো সেই কথায়। আরটিআইতে নায়েক কি জানতে চেয়েছিলেন সেটা জানার আগে একটু বলে নিই বিকেল 5টার পর কিভাবে ভোট হয়, আর সেজন্য বাধ্যতামূলকভাবে কি কি করতে হয়, কি তথ্য রাখতে হয় নির্বাচন কমিশনকে। তাহলেই স্পষ্ট হবে গোলমালটা ঠিক কিভাবে হয়েছে। আমাদের দেশের নির্বাচন প্রক্রিয়ার নিয়ম অনুযায়ী ঠিক বিকেল 5টায় ভোট গ্রহণ শেষ হওয়ার কথা, কিন্তু দেখা যায় এই শেষ পর্বে বহু মানুষের ভিড় থাকে বিভিন্ন বুথে। তারা 5টার আগে এসে লাইনে দাঁড়ান। নিয়ম অনুযায়ী যেসব ভোটার 5টার মধ্যে লাইনে এসে দাঁড়াবেন তাদের সবাইকে ভোট দেওয়াতেই হবে নির্বাচন কমিশনকে। বুথের প্রিজাইডিং অফিসাররা ঠিক বিকেল 5টায় ওই লাইনের হিসাবটি নিয়ে নেন।
তারা নিজেরা বেরিয়ে এসে লাইনটি দেখে নেন। ধরা যাক ওই সময় লাইনের একটি বুথের পার্টে 100 জন ভোটার দাঁড়িয়ে রয়েছে। একটি বুথে একাধিক পার্ট থাকে, ভোটারও তাদের পার্ট অনুযায়ী লাইনে দাঁড়িয়ে থাকেন। প্রিজাইডিং অফিসার তখন একটি প্রিন্ট করা স্লিপ ওই লাইনে দাঁড়ানো ভোটারদের হাতে দেন। ওই স্লিপে নম্বর দেওয়া থাকে। ধরুন 100 জন ভোটার লাইনে দাঁড়িয়ে রয়েছেন, তাহলে 100টি স্লিপ দেওয়া হবে ওই লাইনে থাকা ভোটারদের। এটা আপনারা অনেকেই জানেন, কিন্তু অনেকেই জানেন না ওই স্লিপের নম্বর থাকে উল্টো দিক থেকে। মানে বিকেল ঠিক 5টার লাইনের একদম শেষে থাকা ব্যক্তিকে 1 নম্বর স্লিপটি দেওয়া হবে, এরপর তার আগে থাকা ব্যক্তিকে 2 এবং তার আগে থাকা ব্যক্তিকে 3 নম্বর স্লিপ দেওয়া হবে। এইভাবে একদম সামনের ব্যক্তি পাবেন 100 নম্বরের স্লিপটি। 100 নম্বরের স্লিপের লোকটি সবার আগে ভোট দেবেন। এইভাবে যখন 1 নম্বর স্লিপের মানুষটি ভোট দেবেন তখনই ভোট শেষ হবে। এই নিয়ম আজ নয়, দীর্ঘদিন ধরেই চলে আসছে এবং এই নিয়মে কোথাও অস্বচ্ছতার কোনো সুযোগই নেই। স্লিপ বিতরণের পর কেউ এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারবেন না, সেই সুযোগও নেই। কিন্তু এই স্লিপ বিলির পরে প্রিজাইডিং অফিসারকে একটা কাজ বাধ্যতামূলকভাবে করতে হয়। তিনি কতগুলো স্লিপ বন্টন করলেন নোটবুকে তা লিখে রাখতে হয়। নির্বাচন কমিশনের টেকনিক্যাল ভাষায় এটিকে বলে প্রিজাইডিং অফিসারের হ্যান্ডবুক। প্রিজাইডিং অফিসারকে অবশ্যই লিখতে হবে তার বুথে তিনি মোট 100টি স্লিপ বিলি করেছেন। এবার তাহলে নির্দিষ্ট সময়ের পরে এই যে বিপুল সংখ্যক অতিরিক্ত ভোট, তার হাল হদিশ পাওয়া যেতে পারে একমাত্র ওই হ্যান্ডবুকেই। প্রতিটি বুথের প্রতিটি পার্টের হ্যান্ডবুক দেখে বিকেল 5টার পরে হিসেবটা জলের মতো পরিষ্কার পাওয়া যায়। শতকরা কত ভোট পড়েছে তা তখনই জানা যেতে পারে। এর মধ্যে কেউ লাইনে যদি দাঁড়িয়ে থাকার পরে বিরক্ত হয়ে চলে যান বা সঠিক তথ্য প্রমাণের অভাবে কাউকে ভোট দিতে না দেওয়া হয়, সেরকম ক্ষেত্রে ভোট কিছু কম হতে পারে। মানে 100 থেকে কখনো 2-4টে ভোট কম পড়তেও পারে, কিন্তু হ্যান্ডবুকের সংখ্যার বেশি ভোট পড়ার কিন্তু কোনো সুযোগ নেই। ভেঙ্কটেশ নায়েক ঠিক এই মোক্ষম জায়গাটিতেই ধরেছেন। তিনি তথ্য জানার অধিকার আইনে নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছিলেন এই হ্যান্ডবুকের ভোটের হিসাবটি। এবার আসবো এর উত্তর কি পেয়েছেন তিনি সে প্রসঙ্গে। খুব আশ্চর্যের বিষয়, নির্বাচন কমিশন তাকে বেমালুম জানিয়ে দিয়েছে তাদের কাছে এই হ্যান্ডবুকের কোনো হিসেবই নেই। এই হিসেব যদি তাদের কাছে না থাকে তাহলে ভোট গণনা হলো কিভাবে? এই মারাত্মক প্রশ্নটির কোনো সদুত্তর দিতে পারেনি আমাদের নির্বাচন কমিশন। কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল মহারাষ্ট্রে বিকেল 5টার পর মাত্র 1.5 ঘন্টায় 76 লক্ষ ভোট পড়েছে। সেটা তাহলে কিভাবে সম্ভব হলো? কোন বুথে 5টার পরে কত ভোট পড়েছে তার কোনো হিসেবই নেই তো নির্বাচন কমিশনের কাছে। কেন? এরপরে আসবো আরেকটি ঘটনা। হরিয়ানার রানিয়া বিধানসভা কেন্দ্রের পরাজিত কংগ্রেস প্রার্থী নিয়ম মেনে 4.25 লাখ টাকা জমা করে জানতে চেয়েছিলেন ইভিএম এর ভোটের হিসেব। নির্বাচন কমিশন তাকে বেমালুম জানিয়ে দিয়েছে ইভিএম থেকে সমস্ত ডেটা ডিলিট করা হয়েছে, মানে একেবারে মুছে দেওয়া হয়েছে। এখন তিনি ওই মেশিনটি ঠিক কিনা তা পরীক্ষা করে দেখতে পারেন, আর সেজন্যই তাকে ডেকে একটি মক পোল করানোর কথা বলা হচ্ছে। প্রতিবাদ করে ওই কংগ্রেস প্রার্থী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। এখানেও সেই কেন প্রশ্নটাই করতে হবে, কিন্তু উত্তর নেই। অর্থাৎ আমার আপনার ভোটের অধিকার নিয়ে নির্বাচন কমিশনার রাজীব কুমার কি যা খুশি তাই করে চলেছেন। এবং আশ্চর্যের ব্যাপার, এ বিষয়ে সর্বোচ্চ আদালতও একেবারে নিশ্চুপ। এবার আসবো আর একটা বিষয়, সেটা হলো কংগ্রেস ছাড়া এ ব্যাপারে অন্য বিরোধী দলগুলোর অনেকের আচরণও কিন্তু খুবই রহস্যময়। মহারাষ্ট্রে বিজেপি জোট জেতার সঙ্গে সঙ্গে ইন্ডিয়া জোটের মধ্যে শুরু হয়ে গেল মনোমালিন্য। কিন্তু আশ্চর্য, মানুষের ভোটের অধিকার নিয়ে এই যে ছেলে খেলা করা হলো, এ নিয়ে মহারাষ্ট্রের অন্য বিরোধী দলগুলির যেন কোনো আগ্রহই নেই। আর বিরোধী দলগুলো যা করতে পারেনি তাই করলেন ভেঙ্কটেশ নায়েক। তথ্য জানার অধিকার আইনে
তার করা মামলা এখন ভারতের নির্বাচন কমিশনকে কি সম্পূর্ণ উলঙ্গ করে দিয়েছে? কারণ নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে বিকেল 5টার পর ভোটের যে রেকর্ড তা তাদের কাছে নেই। তাহলে বাধ্যতামূলকভাবে যে হ্যান্ডবুক রাখার কথা বলা হয়েছে তা কোথায় গেল? তা কেন রাখা হয়নি? এমন অদ্ভুত অপদার্থতার পরেও দেশের মূল ধারার সংবাদ মাধ্যম কিন্তু একেবারে নিশ্চুপ। এটা গণতন্ত্রে ভাবা যায়? বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের ভোট নিয়ে এমন সংশয় গণতন্ত্রের পক্ষে যে অত্যন্ত খারাপ একটি উদাহরণ, তা কি আর বলার অপেক্ষা রাখে? আমাদের দেশের ভোটের অধিকার নিয়ে বিভিন্ন সময় সরব হয়েছেন বিশিষ্ট আইনজীবী মেহমুদ পাচা। হরিয়ানার ভোটে দুর্নীতির গন্ধ পেয়ে তিনি হাইকোর্টের কাছে আবেদন করেছিলেন সিসিটিভি ফুটেজ তাকে দেওয়া হোক। আদালত তাতে সম্মতি জানিয়ে ওই ফুটেজ নির্বাচন কমিশনকে দিতে বলেন। নির্বাচন কমিশন কিন্তু তা না করে তৎক্ষণাৎ দেশের আইন মন্ত্রকের দ্বারস্থ হয়। আর বিদ্যুৎ গতিতে আইন মন্ত্রক একটি আইন তৈরি করে ফেলে জানায় ওই সিসিটিভি ফুটেজ নতুন এই আইনে দেওয়া যাবে না। ফলে ওই সিসিটিভি ফুটেজ মেহমুদ পাচা দেখতে পারেননি। বিভিন্ন সংগঠনের গণতন্ত্রপ্রেমী মানুষ ব্যক্তিগতভাবে গত কয়েক বছর ধরে নির্বাচন কমিশনের এই হযবরল নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন এবং সব ক্ষেত্রেই তাদের শূন্য হাতে ফিরতে হয়েছে। দেশের মিডিয়াও এ নিয়ে চুপ। তার থেকেও বড় কথা, দেশের বিরোধী দলগুলি এ নিয়ে সিরিয়াসলি কিছু ভাবেনি। এবার বলি, খুব শিগগিরই ভারতে 18,000 নতুন ভোটার আসতে চলেছেন। এদের অর্ধেক আবার গুজরাটের, অনেকে আবার হরিয়ানার। এরা কিন্তু সত্যিই খুব বিশিষ্ট। আসলে মেক আমেরিকা গ্রেট এগেইন বা মাগা আমেরিকার এবারের ভোটে ভীষণ রকম সোচ্চার ছিল। চূড়ান্ত রাষ্ট্রবাদের পরিচয় দিয়ে ডোনাল্ড ট্রাম্প ভোটের আগেই বলেছিলেন আমেরিকায় অবৈধভাবে যারা বসবাস করছেন, এখনো গ্রিন কার্ড পাননি, বৈধ কাগজপত্র পাননি, তাদের অবিলম্বে নিজের দেশে ফেরত পাঠানো হবে। প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পরেই তিনি যে সমস্ত সরকারি নির্দেশ সই করেছেন তার একটি হলো 18,000 ভারতীয়কে দেশে ফেরত পাঠানো। কেন্দ্রীয় সরকারের তরফে এক কথায় মাথা নিচু করে এই বিষয়টি মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কারণ এরা বেআইনিভাবে আমেরিকায় আছেন। এই 18,000-এর মধ্যে 9,000 কিন্তু আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্যের, মানে তারা গুজরাটি। বড় স্বপ্ন নিয়ে নিজেদের ঘটি বাটি প্রায় বিক্রি করে যারা সেখানে গিয়েছিলেন, ফেরত আসার পরে তাদের কি মনে পড়বে 4 বছর আগে তারাই মোদি মোদি করে গলা ফাটিয়েছিলেন হাউডি মোদির ভোটের র্যালিতে? বিকেল 5টার পরের ভোট নয়, ভোটের নির্দিষ্ট সময় তারা বা তাদের পরিবার কাকে ভোট দেবেন? এখানে ফিরে এসে তারা এদেশের মিডিয়ায় নিজেদের কি খুঁজবেন? তাদের সমস্যার কথা বলার জন্য চাইবেন কি মিডিয়ার সঙ্গে কথা বলতে? আর আমাদের মিডিয়া কি তাদের কথা শুনবে? না তখন তারা আবার বিশ্বগুরু আম চুষে খান না কেটে খান তা নিয়ে চিন্তিত হয়ে পড়বে? আপনার জবাব জানাবেন কমেন্ট বক্সে। এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অবশ্যই চালু করে রাখবেন। মনে রাখবেন, এটা না করলে কিন্তু ইউটিউব আমার সব বিষয়ের ভিডিও আপনার কাছে নাও পৌঁছে দিতে পারে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।